আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 16.4 এর 16 এবং 17 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 14 এবং 15 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। তো অবশ্যই তুমি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে বলা আছে যে একটি সমভিত্তিক ভূমি সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে 4400 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে পুরো 16 নম্বর অঙ্ক আমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 16 নম্বর অঙ্কটি। তো এটা আমরা সমাধান করে দেবো খুব সহজ নিয়মে। তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই তোমরা অন করে রাখবা। তো এখানে আমরা লিখতে পারি যে এখানে সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে h ইকুয়াল টু হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে যেহেতু এখানে আমাদের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ যে সিলিন্ডার রয়েছে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 4400 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এখানে 2 পাই আর h 2 পাই আর h ইকুয়াল টু এখানে দেওয়া আছে 4400 বর্গ সেন্টিমিটার। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা ব্যাসার্ধ বের করব, অর্থাৎ সিলিন্ডার যে ব্যাসার্ধ রয়েছে। তো এখানে যদি আমরা আর রাখি এখানে, ঠিক আছে, ইকুয়াল টু আমরা ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ 4400 আমরা ভাগ করব 2 পাই h। তো এখন যদি এটাকে মানগুলো আমরা বসাই তাহলে এখানে লিখতে পারি ওকে 2 গুণন পায়ের মান হচ্ছে 3.1416 গুণন আর h এর মান হচ্ছে কত 30 সেন্টিমিটার। ওকে, তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ বের হবে। আমরা ব্যাসার্ধ বের হলে কিন্তু আমরা সমগ্র তল, অর্থাৎ সিলিন্ডারের যে সমগ্র তল রয়েছে সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা ফার্স্টে যে কাজটা করব, এখানে এটা জাস্টটাই লিখবো ওকে। আর এখানে 2 এর সঙ্গে আমরা এই নিচে এই সংখ্যাগুলো আগে ফার্স্টে গুণন করে দেবো। তাহলে 2 ইনটু 388.496 ওকে। আমরা যদি এখন ভাগ করে দেই তাহলে অবশ্যই ব্যাসার্ধ চলে আসবে, অর্থাৎ এখানে 4400 চলে আসলে হচ্ছে 23.34। এটা হচ্ছে আমাদের আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধ। এখন যেহেতু আমাদের বলুন সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, তখন আমরা সূত্রটা জানি যে তোমরা লিখতে পারো যে আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে আমরা এই ক্ষেত্রফল সূত্র জানি যে 2 পাই আর প্লাস h বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে যদি আমরা মানগুলো বসে, অর্থাৎ 2 গুণন 3.1416 গুণন, তো এরপর আমরা আর এর মান যেহেতু পাইছি, অর্থাৎ 23 এখানে দেওয়া আছে 34, অর্থাৎ এখানে 34। এরপর আমরা লিখতে পারি আমরা এই মানটা বসাবো, আর এর মান 23.34 প্লাস h এর মান হচ্ছে কত 30। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে সে 146.64। এরপর আমরা গুণন দিলাম, আমরা এটা দুটো যোগ করে দেব। ঠিক আছে, তাহলে 23 পয়েন্ট লিখতে পারি 34, এরপর আমরা যোগ করব হচ্ছে 13 ওকে। এটা আসলো এখানে 53.34। তো এটার সাথে এখন যদি আমরা গুণন করে দেই, অর্থাৎ 146.64, তাহলে 140 এখানে আসবে হচ্ছে 7, অর্থাৎ 7821.77 বর্গ সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমাদের এই যে 16 নম্বর অঙ্ক রয়েছে, 16 নম্বর অঙ্কের সঠিক অ্যান্সার। এখন আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 17 নম্বর অঙ্কে বলা আছে যে একটি লোহার পাইপের ভেতরে ও বাহিরের ব্যাস যথাক্রমে 12 এবং 14 সেন্টিমিটার এবং পাইপের যে উচ্চতা রয়েছে এই উচ্চতা রয়েছে হচ্ছে
মিটার। আর এখানে বলা আছে 1 ঘন মিটার লোহার বা 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন আমাদেরকে নির্ণয় করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কটি। তো আমাদের পাইপের লোহার ওজনটা কত সেটা আমরা বের করব। তাই এই অঙ্কটি বের করার আগে আমাদেরকে যে লোহা রয়েছে অর্থাৎ পাইপ রয়েছে, এই পাইপের ভেতরে আয়তন এবং বাহিরের আয়তন আমাদেরকে বের করতে হবে। ভেতরে এবং বাহিরের আয়তনের পার্থক্য নির্ণয় করতে পারলেই আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তবে একটু দেখতে থাকো কন্টিনিউ ভাবে। তো এখানে দেওয়া আছে যে পাইপের ভেতরে ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। কত আছে? 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটার আছে। এই সেন্টিমিটার যদি আমি এখন যেহেতু ব্যাস দেওয়া রয়েছে, এই ব্যাসকে আমরা ব্যাসার্ধ তাহলে কত হবে? অবশ্যই 6 সেন্টিমিটার। তো আমরা ব্যাসার্ধ লিখতে পারি বা ব্যাসার্ধ আমরা আর সমান আমরা 6 সেন্টিমিটার লিখতে পারি। এরপর পাইপের বাহিরের, এটা ভেতরের ব্যাস, ব্যাসার্ধ বের করলাম। এরপর পাইপের বাহিরে ব্যাস দেওয়া আছে অর্থাৎ 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ আমরা বড় হাতে আর ধরবো। তাহলে আর সমান তাহলে এখানে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে কত? 7 সেন্টিমিটার। এরপর পাইপের যে উচ্চতা রয়েছে, এই উচ্চতা আছে এখানে h সমান 5 মিটার। এই মিটারকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব, কারণ যেহেতু সবগুলো সেন্টিমিটারে রয়েছে। তো আমরা 5 মিটারকে যদি আমরা এই বা আমরা লিখতে পারি, যদি আমরা 100 দ্বারা গুণন করি তাহলে হবে কত? 500 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটার সময় 1 মিটার হয়। তো এখানে আমাদের 500 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমাদের ভেতরে এবং বাহিরের আয়তনটা বের করতে হবে। এখন লিখতে পারি অতএব লোহার পাইপের ভেতরের, এখন আমরা লিখতে পারি যে লোহার পাইপের ভিতরে আয়তন, আমরা আয়তনের সূত্র জানি, যে এখানে লেখা আছে যে আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, এখানে হবে ঘন সেন্টিমিটার। ঠিক আছে? তো এখন যদি আমি মানগুলো বসাই তাহলে এখন পাইপের যে এখানে ভেতরেরটা রয়েছে, ভেতরে আছে ছোট হাত অর্থাৎ ছোট হাতের আর, ব্যাসার্ধ আছে 6। তো আমরা এখানে পায়ের মানটা বসাতে পারি 3.1416 গুণন 6 এর স্কয়ার গুণন এইচ এর মান যেহেতু দেওয়া আছে কত? 500। তো আমরা এখানে 500 ঘন সেন্টিমিটার লিখতে পারি। ওকে। তো এখন যদি এখানে আমরা গুণন করে দেই, তোমরা গুণন করতে পারো, ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণন করো। তো এখানে যদি আমরা গুণন করি, দেখো তোমরা 3.1416, এরপর গুণন 6 কত? 36। এরপর তোমরা গুণন দিতে পারো 500। তাহলে এখানে আছে 56,548। তাহলে এখানে লিখতে পারি এখানে 56,548.8 ঘন সেন্টিমিটার। তো এটা কিন্তু আমাদের লোহার পাইপের ভিতরের আয়তন। লোহার পাইপের একেবারে বাহিরের আয়তন, তাহলে বাহিরের আয়তন তো আমরা লিখতে পারি পাই বড় হাতের আর স্কয়ার এইচ, এরপর লিখতে পারি আমরা ঘন সেন্টিমিটার। তো এখন যদি আমরা মানগুলো বসাই 3.1416 গুণন আর এর মান হচ্ছে কত? এখানে আছে 7, তো 7 এর স্কয়ার ইনটু এইচ এর মান আছে এখানে 500, এভাবে আমাদের ঘন সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা এটাকে আবার গুণন করে দেই তাহলে এখানে লিখতে পারি আর 3.1416 গুণন 749, অর্থাৎ আমরা 749 এখানে দেব গুণন 70। তাহলে এখানে লিখতে পারি 73,969.2 ঘন সেন্টিমিটার। তো এখন আমাদের লোহার, এখানে তো আমরা লোহার পাইপের ভিতরে এবং বাহিরের আয়তনটা বের করলাম। এরপর আমরা লোহার যে আয়তন রয়েছে সেই লোহার আয়তনটা আমরা বের করব। তাহলে লোহার আয়তন, তো লোহার আয়তন আমরা কি করবো? এটা থেকে আমরা ওই যে বাহিরের ভেতরের আয়তনের থেকে আমরা বাহিরের আয়তনটা আমরা কি করবো? বিয়োগ করে দেব। তাহলে এখানে ভিতরে আয়তন কত আছে? এই যে 56,548.8 আর বাহিরে রয়েছে 76,969.2। তো এখানে যদি বিয়োগ করি তো 76,969.2 মাইনাস, এরপর ভেতরে আছে 56,548.8,
তাহলে সমান সমান দেখি আমাদের কত আসে। তো আমরা যদি এখানে বিয়োগ করি 56,000 20,420 20,420.4 আর এখানে 4 ঘন সেন্টিমিটার। তাহলে মোটামুটি এইটুকু তোমরা বুঝতে পারছো যে লোহার আয়তনটা আমরা বের করতে পেরেছি। তো এখানে প্রশ্নটা আমরা আরেকবার দেখবো। যে প্রশ্নে দেওয়া আছে তোমরা দেখো যে এখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে কত ঘন সেন্টিমিটার আছে? 20,420.4 ঘন সেন্টিমিটার রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, আমরা এখানে লিখতে পারি ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার যে ঘন সেন্টিমিটার লোহার যে ওজন রয়েছে তা এখানে প্রশ্ন তোমরা আরেকবার দেখে নাও। তো এখানে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আছে 7.2 গ্রাম। তো আমরা এখানে 7.2 গ্রাম লিখে নিলাম। তো এখানে আমরা গ্রাম লিখলাম, ওকে। তাহলে এখানে কি আছে? 20,420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন, তাহলে কত হবে? তাহলে 7 এরপর 0.2 গুণন আমরা 20,420.4 গ্রাম। যদি আমরা এখন গুণন করে দেই, দেখো 1470 to 6.88 গ্রাম, ঠিক আছে। 1,47,026,026.88 গ্রাম। তো এই গ্রামকে আমাকে যদি আমরা কেজিতে কিলোগ্রামে রূপান্তর করি তাহলে অবশ্যই আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করে দিই, ওকে, তাহলে এখানে আসবে 147.02 কিলোগ্রাম। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। কারণ এখানে আমাদের যেহেতু গ্রাম রয়েছে, আমরা কিলোগ্রাম অর্থাৎ যখন আমরা কেজিতে রূপান্তর করলাম 1000 দ্বারা ভাগ করে দিলাম। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার রয়েছে। তো আজকে আমরা এই পর্যন্ত, এই অঙ্কের মাধ্যমে আমাদের মোটামুটি অঙ্কগুলো শেষ। আমাদের সৃজনশীল অঙ্কে আমরা পরবর্তীতে সৃজনশীল অঙ্কগুলো সমাধানে যাব। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক পেজে আইডি দেখতেছো ভিডিও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা জানাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।